প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শামিমা নাসরিন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। উদ্ভিদ বিজ্ঞানের আজকে তোমাদের এটা দ্বিতীয় ক্লাস, যদিও প্রথম ক্লাস তোমাদের আগে একটা ক্লাস হয়েছে, তবে আমার সাথে এটা আজকে প্রথম ক্লাস। তা আশা করি আমরা মোটামুটি একটা ভালো সময় পার করব। আজকে ক্লাস হচ্ছে আমাদের প্রথম অধ্যায় পড়বো আমরা। প্রথম অধ্যায়ের নাম কোষ ও কোষের গঠন। আমাদের শিখন ফল হচ্ছে কোষ ও এর সংজ্ঞা বলতে পারবে। শিক্ষার্থীরা উদ্ভিদ এবং প্রাণী কোষের ছবি আঁকাতে পারবে। উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন ব্যাখ্যা করতে পারবে। তা আমাদের আজকে আলোচনার বিষয় প্রথমে হচ্ছে কোষ। আমরা কোষ পড়ব, যেটা একদম বিষয়ের শিরোনাম, কোষ। তো প্রথমে আসি, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা ইটের দেয়াল। তো ইটের দেয়ালের সাথে আসলে কোষের কি সম্পর্ক, বা ইটের দেয়ালটার ছবি কেন নিয়ে আসলাম? তো এখানে আমরা দেখি যে ইটের যে দেয়ালটা, এখানে অসংখ্য সেল বা এই যে ইটগুলো, অসংখ্য ইটের সমন্বয়ে একটা দেয়াল তৈরি হয়েছে। তাই প্রত্যেকটা ইট, এখানে এক একটা ইট, এই এক একটা ইট কিন্তু এক একটা ইটকে যদি আমরা সেলের সাথে তুলনা করি, তাহলে যেটা দেখতে পাবো, এই যে এরকম অসংখ্য ইটের সমন্বয়ে যেভাবে একটা দেয়াল তৈরি হয়েছে, ঠিক অসংখ্য কোষের সমন্বয়ে এরকম একটা উদ্ভিদ এবং এরকম একটা প্রাণী তৈরি হয়। তাহলে এবার আসি আমরা আসলে সেলটা কি। কোষ হচ্ছে, প্রথমে আমি যদি কোষের সংজ্ঞাটা বলি, যে কোষ হলো মূলত জীবের দৈহিক গঠন ও কাজের একক, যেটা আত্মপ্রজননশীল জীবিত কোষে বংশবৃদ্ধিতে সক্ষম এবং একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা আবৃত অবস্থা থাকে, সেটাকে বলা হয় কোষ। আমি আবারও বলছি সংজ্ঞাটা। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, যেটা স্বপ্রজননক্ষম জীবিত কোষের মধ্যে বংশবৃদ্ধি করতে সক্ষম এবং একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা আবৃত অবস্থা থাকে, এটাকে কোষ বলা হয়। এরপর আসি কোষের আবিষ্কার এবং গবেষণা। সে অনেক আগে থেকে, শুরু থেকে আসলে কোষ কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এসব বিষয় নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। তো গবেষণার একটা পর্যায়ে সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক, উনি 1665 সালে সেল শব্দটি প্রথম প্রবর্তন করেন। উনি ছিলেন রয়্যাল সোসাইটি লন্ডনের কোষ রক্ষক, সেখানে উনি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতেন। তো এই বিজ্ঞানী রবার্ট হুক, উনি একটা সেমিনারে চিন্তা করলেন যে উনি কোনো একটা বিষয় বস্তু নিয়ে সেখানে আলোচনা করবেন, সেখানে একটা কিছু করে দেখাবেন। তো করে দেখাতে যেই তার মনে হলো যে তিনি তার যে মাইক্রোস্কোপটা আছে, তার যেটা অণুবীক্ষণ যন্ত্র, সেই অণুবীক্ষণ যন্ত্রে তিনি একটা কিছু করে দেখাবেন। তারই ধারাবাহিকতায় তিনি যে কাজটা করেন, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটো ছবি। বোতলের উপরে একটা কর্ক দিয়ে বোতলের মুখটা ঢাকা, পাশে সে কর্কটার ছবি দেখতে পাচ্ছি, এটা কাঠের তৈরি কর্ক। তো বিজ্ঞানী রবার্ট হুক, উনি যেটা মনে করেন যে এই যে বোতলের মুখটা যেটা কাঠের তৈরি, এটা কিন্তু নিরেট বা সলিড যেটা, অথচ এটা পানিতে ভাসে। তো এটা দেখার জন্যই উনি মূলত যেটা করেছেন যে এই বোতলের মুখটাকে পাতলা একটা সেকশন করে সেটাকে মাইক্রোস্কোপের মধ্যে নিয়ে দেখেন। তার যে মাইক্রোস্কোপটা, সেটা আমরা দেখতে পাই, এই যে যেখানে যেটা দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপের ছবি, এটাই হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুকের ব্যবহৃত মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের সাহায্যে তিনি কর্কের যে সেকশন সেটা দেখতে পান, এবং যেই সেকশনটা দেখতে পান সেটা ছিল এইরকম একটা ছবি। অর্থাৎ এই ছবিটাতে যেটা যেরকম দেখা যাচ্ছে, অনেকটাই মৌমাছির চাকের মতো গঠন, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ছিদ্র গঠন। এই যে প্রকোষ্ঠ বা ছিদ্র, এই ছিদ্রগুলোরই নাম দেন তিনি সেল
গ্রিক শব্দ সেলুলি থেকে সেল শব্দটার আবির্ভাব হয়েছে। সেলুলি এটা একটা গ্রিক শব্দ। এই সেলুলি শব্দের অর্থ হচ্ছে কোষ, তাহলে সেলুলি থেকে সেল শব্দটা আসছে। আচ্ছা, এরপর তিনি যেটা করেন যে মাইক্রোস্কোপে যে এই যে প্রকোষ্ঠের মধ্যে যে ছবিগুলো দেখতে পাচ্ছে এগুলোকে পরবর্তীতে তিনি সেল শব্দ হিসেবে ব্যবহার করেন। কাজেই আমরা বিজ্ঞানী রবার্ট হুক যিনি তাকে বলতে পারি উনি হচ্ছেন সেল শব্দের প্রবক্তা। এরপর আসি বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। তার নাম আমরা ইতিমধ্যে আমরা পড়ে আসছি তার নামটা। অ্যান্টনি ভন লিউয়েনহুক কোষের আবিষ্কারে তার যেটা ভূমিকা, আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি অ্যান্টনি ভন লিউয়েনহুকের এই যে পাশের প্রথম যে ছবিটা, এটা হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুকের ব্যবহৃত মাইক্রোস্কোপ। তিনি এই মাইক্রোস্কোপের মাধ্যমে যেটা দেখতে পান জীবিত কোষ, বেশ কিছু জীবিত কোষের তিনি ছবি দেখতে পান। এর আগে যিনি বিজ্ঞানী রবার্ট হুক যেটা করেন যে এই যে রবার্ট হুক যে কর্কের যে সেকশনটা দেখেন, সে কর্কের সেকশনে যেটা ছবিটাতে উনি দেখতে পান সেটা হলো আসলে মৃত কোষ। এটা মৃত কোষ ছিল, কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহুক যে কোষগুলো দেখতে পান সেখানে মাইক্রোস্কোপের মধ্যে মৃত কোষ বাদেও আরো অনেক জীবিত কোষ দেখতে পান। এরপর আসি কোষ এর আবিষ্কারে আরো যে তিনজন বিজ্ঞানীর ভূমিকা আছে এখানে। একটা হচ্ছে ম্যাথিউ স্লেডেন, উনি জার্মান বোটানিস্ট। থিওডর সোয়ান, তিনি জার্মান ফিজিওলজিস্ট। এবং রুডolf ভিরচাও, উনি জার্মান প্যাথোলজিস্ট। তো এই তিনজন বিজ্ঞানী সেল থিওরি বা কোষ মতবাদ নামে একটা মতবাদ দেন। তবে একদম প্রথমে যে সেল থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী স্লেডেন 1838 সালে, এবং বিজ্ঞানী সোয়ান উনি 1839 সালে সেল থিওরি বা কিছু মতবাদ ব্যাখ্যা করেন। স্লেডেন যেটা করেন 1838 সালে সেটা হলো উনি বলেন যে উদ্ভিদের টিস্যু কোষের সমন্বয়ে গঠিত। একই কথা কিন্তু প্রাণীর ক্ষেত্রে বলেন বিজ্ঞানী সোয়ান, তিনি বলেন যে প্রাণীর যে কোষগুলো আছে, প্রাণীর যে টিস্যুগুলো আছে সেগুলো অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। তাদের এই মতবাদগুলো সেল থিওরি নামে পরবর্তীতে প্রবর্তন লাভ করে। এরপরে বিজ্ঞানী রুডolf ভিরচাও উনি 1855 সালে একটা মতবাদের সঙ্গে যুক্ত করেন যে অমনিস সেলুলি, অর্থাৎ এটা যে গ্রিক শব্দে এর যে নাম বা এর যে অর্থ সেটা হচ্ছে সকল কোষ তার পূর্বতন কোষ থেকে সৃষ্টি, অর্থাৎ পূর্বের কোষ থেকেই পরবর্তীতে নতুন কোষের সৃষ্টি হয়। এই যে মতবাদটা এটা পরবর্তীতে স্লেডেন এবং সোয়ান তার মতবাদের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে আধুনিক কোষ মতবাদ নামকরণ হয়। এরপর আসি আমরা ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ অফ প্লান্ট সেল। উদ্ভিদের যে বিভিন্ন রকমের কোষ আছে, অসংখ্য ধরনের কোষ আছে, সেই কোষগুলো প্রথমে আমরা খেয়াল করি। মূলত প্রথম তো আমরা যে তিনটে কোষ দেখতে পাচ্ছি, প্রথম কোষটা প্যারেনকাইমা জাতীয় কোষ, প্যারেনকাইমা, ক্রোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। উপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রস্থচ্ছেদ করা, নিচের যে ছবিগুলো এগুলো হচ্ছে লঙ্গিটিউডিনাল সেকশন বা এটা লম্বচ্ছেদ। তা আমাদের যেটা দেখার বিষয় এই যে বিভিন্ন শেপ, অর্থাৎ কোনটা গোলাকার, কোন কোষ গোলাকার, পঞ্চভুজ, লম্বা, বিভিন্ন ধরনের শেপের কোষ আছে উদ্ভিদ বিজ্ঞানে বা উদ্ভিদের ক্ষেত্রে অসংখ্য ধরনের কোষ আছে। এর বাইরেও আর অসংখ্য কোষ রয়েছে, এগুলো আমরা পরে ধীরে ধীরে যখন ক্লাস আরো আগাবে আমরা বিভিন্ন ধরনের কোষ সম্পর্কে ধারণা লাভ করব। এরপর আসি বিভিন্ন ধরনের অ্যানিমেল সেলগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। একদম প্রথমটা যেটা আছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, এরপর হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, এরপর সিক্স সেল, তারপর দেখতে পাচ্ছি স্পার্ম,
এরপর হচ্ছে নার্ভ সেল বা স্নায়ুকোষ, যেটা মাসেল সেল। মাসেল সেলটা দেখতে পাচ্ছি এর মধ্যভাগ চওড়া এবং দুই প্রান্ত সূচালো। এরপর উপরেরটা আছে অ্যামিবা। অ্যামিবাটা আমরা তখন দেখতে পাচ্ছি ক্ষণপদ, অসংখ্য ক্ষণপদ দ্বারা গঠিত। এরপর প্যারামেশিয়াম, এটা একটা প্রাণী। এই যে বিভিন্ন রকমের সাইজ এবং শেপের, আকার আকৃতির প্রাণীকোষ রয়েছে। এরপর আমরা আসি কোষের প্রকারভেদ। তো কোষের প্রকারভেদ যেটা, যে একে মূলত তিনটা শিরোনামের উপর ভাগ করা হয়। অবস্থান এবং কার্যভেদে কোষকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা দেহকোষ এবং জনন কোষ। এরপর আসি নিউক্লিয়াসের গঠন অনুসারে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, আদিকোষ এবং প্রকৃত কোষ। জীবদেহের গঠনের ভিত্তিতে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তাহলে প্রথমে আমরা আসি অবস্থান এবং কার্যভেদে যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, দেহকোষ এবং জনন কোষ। তা দেহকোষটা আসলে হচ্ছে যে কোষ দ্বারা দেহ গঠিত হয়, অর্থাৎ দেহের বিভিন্ন অংশ, হোক সেটা উদ্ভিদ বা প্রাণী, প্রত্যেকের দেহের যে অঙ্গগুলো, সে অঙ্গগুলোর গঠনকারী কোষগুলোই হচ্ছে দেহকোষ। এই দেহকোষের যে প্রথম আমরা দেখতে পাচ্ছি সোমাটিক সেল। দেহকোষের যে বৈশিষ্ট্য, এক্ষেত্রে দেখা যায় যে এরা আসলে মাইটোসিস, কোষ বিভাজন নাম প্রক্রিয়ায় বংশবিস্তার লাভ করে বা বিভাজিত হয়। এক্ষেত্রে কোষগুলো যে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আর জনন কোষ হচ্ছে যে কোষ প্রজননের অংশ নেয়, অর্থাৎ দৈহিক বৃদ্ধি না, প্রজননের যে কোষগুলো অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জনন কোষ। জনন কোষেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যেটা পার্থক্য সোমাটিক সেল বা দেহকোষের সাথে, যেদের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে, এবং এই জনন কোষ এক্ষেত্রে এরা হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই হচ্ছে এদের মধ্যে একটা পার্থক্য যেটা জানলাম, যে দেহকোষ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, এই জনন কোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এখন দেহকোষ আসলে কোনগুলো, যেমন আমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি উদ্ভিদের ক্ষেত্রে অসংখ্য কোষ, এই অসংখ্য কোষের মাধ্যমে পরবর্তীতে একটা পুরো প্ল্যান্ট বডি বা উদ্ভিদ তৈরি হয়, এই হচ্ছে উদ্ভিদ কোষ। তাহলে উদ্ভিদ কোষের যে উদাহরণ যদি আমরা বলি, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল যা কিছু আছে তাদের দৈহিক বৃদ্ধি হয়, সবকিছুই দেহকোষের অন্তর্গত। আবার জনন কোষের মধ্যে রয়েছে, আমরা যেটা ছবি দেখতে পাচ্ছি, এটা চিনতে পারছো কিনা, এটা হচ্ছে জবা ফুলের ফুলের অংশ, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। অগ্রভাগে দেখতে পাচ্ছি স্টিগমা বা গর্ভমুণ্ড, এবং এখানে আছে অসংখ্য পোলেন গ্রেইন বা পরাগরেণু। তা জনন কোষের ক্ষেত্রে যে উদাহরণ হচ্ছে যে এই যে স্টিগমা বা গর্ভমুণ্ড, সেখান থেকে যে পাওয়া যায় গর্ভাশয়, না সেখান থেকে যে আমরা অংশগুলো পাবো, গর্ভাশয়ের স্টিগমা না সরি গর্ভাশয় থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো সেকশন করলে আমরা ডিম্বাণু দেখতে পাবো গর্ভাশয়ে প্রস্তুত করলে। সেখানে এই ডিম্বাণু এবং এই যে পরাগরেণু, সেই পরাগরেণু থেকে পাবো আমরা অ্যান্থার, সেখান থেকে পরবর্তীতে শুক্রাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু এটাই হচ্ছে জনন কোষের উদাহরণ। জনন কোষের ক্ষেত্রে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা ফুল, এটা ফ্লাওয়ার দেওয়া আছে এখানে, যেখানে কার্পেল হচ্ছে স্ত্রীস্তবকের অংশ, গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যেই ওভিউল বা এগ, যেটা ডিম্বাণু বললাম একটু আগে, সেই ডিম্বাণু পাওয়া যাবে এই গর্ভাশয়ের মধ্যে, এবং স্টামেন যেটা হচ্ছে পুরুষ অঙ্গ, সেটা পাওয়া যাবে এই অ্যান্থার তার মধ্যে। তাহলে এই স্টামেন এবং এই ওভিউল এরা হচ্ছে জনন কোষের উদাহরণ। এরপর হচ্ছে নিউক্লিয়াসের গঠন অনুসারে যে নিউক্লিয়াসকে কোষকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, আদিকোষ এবং প্রকৃত কোষ। তো আদিকোষ এবং প্রকৃত কোষ আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ইউক্যারিওটিকের ছবি, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি,
তাহলে প্রোক্যারিওটিক হচ্ছে আদি কোষ এবং ইউক্যারিওটিক, ইউ শব্দের অর্থ প্রকৃত, তাই ইউক্যারিওট থেকে প্রকৃত কোষ। প্রোক্যারিওটিকের মধ্যে যেটা থাকবে যে এদের ক্ষেত্রে বলা হচ্ছে যে নিউক্লিয়াসের গঠন অনুসারে ভাগ করা হয়, কাজে প্রোক্যারিওটিক যে কোষগুলো আছে সেই কোষের ক্ষেত্রে এদের নিউক্লিয়াসটা সুগঠিত না। অর্থাৎ একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে যে অংশগুলো দেখা যায়, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিওলাস থাকবে, যেগুলো এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে ওই সুগঠিত নিউক্লিয়াসটা দেখা যায় না, এই জন্য এটাকে বলা হয় আদিকোষী। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে অর্থাৎ যেটা প্রকৃত কোষ, সেটা তার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত অবস্থা থাকে। আমরা যখন পরবর্তীতে নিউক্লিয়াস পড়বো, অর্গানয়েলগুলো পড়বো, নিউক্লিয়াসের পুরো গঠনটা আমরা সেখান থেকে দেখতে পাবো। তাহলে এখানে একবার দেখে নিচ্ছে প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, কিন্তু আদিকোষে সুগঠিত নিউক্লিয়াসটা থাকবে না। এরপর হচ্ছে জীবদেহের গঠনের ভিত্তিতে কোষকে দুইটা ভাগে ভাগ করা হয়, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা আদর্শ উদ্ভিদ কোষের ছবি আঁকবো। এই আদর্শ উদ্ভিদ কোষের যে ছবি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বায়োলজির শিক্ষার্থীদের উদ্ভিদ কোষ, প্রাণী কোষের ছবি আঁকাতে জানতে হবে। আমি একটা উদ্ভিদ কোষের ছবি আঁকানোর চেষ্টা করছি। এগুলো শিক্ষার্থীদের সবার উদ্দেশ্যে বলবো, যেটা অবশ্যই তোমরা যারা ক্লাসে আছো পাশাপাশি তোমরা একটু ছবিটা আঁকানোর চেষ্টা করো। প্রথমে ছবিটা আঁকাই নিচ্ছি, এরপর আমি জিনিসগুলো ব্যাখ্যা করব। আমরা একটা নিউক্লিয়াস আঁকালাম, আর একটা উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে।
এই যে প্রত্যেকটা অর্গান আমরা পরবর্তীতে আবার আলাদা করে পড়বো। আর কয়েকটা আমরা পাশাপাশি আঁকায় নিচ্ছি। মোটামুটি আমরা একটা উদ্ভিদ কোষ দেখছি। তো উদ্ভিদ কোষের মধ্যে যে আমি নামকরণগুলো করে ফেলি। বাইরের যে আবরণটা, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী। নিউক্লিওলাস, জালের মতো যে গঠন সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। নিউক্লিওপ্লাজম, ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এই মোটামুটি পাঁচটা অংশ নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত। পরবর্তীতে যখন আমরা আবার নিউক্লিয়াস পড়ব, তখন এই প্রত্যেকটা অংশের আলাদা আলাদাভাবে বর্ণনা করব। যে নিউক্লিয়াসের নিচে যেটা আছে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্র্যাকেটে আমরা লিখছি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট।
মাইটোকন্ড্রিয়া, সরি এটা হচ্ছে অমসৃণ। আচ্ছা, এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গলজি বডি, কখনো আমরা এটাকে দেখতে পাবো গলজি বডি, আবার কখনো গলগি বডি, দুইটাই বলা যায়। এটা এখানে আঁকাই, একদম বাইরের যে আবরণটা প্লাজমা মেমব্রেন, কোষ প্রাচীর, কোষ প্রাচীর হচ্ছে একমাত্র বৈশিষ্ট্য যেটা উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে, যেটা উদ্ভিদ এবং প্রাণীকে আলাদা করে। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে যেটা আমরা প্রাণী কোষে পাবো না। আর বাকি যেটা আছে লাইসোজোম, আমরা এখানে একটা লাইসোজোম আঁকি। এখানে আসলে অনেক অংশ, দেখতে একটু সমস্যা হচ্ছে। আর এই যে বড় একটা ভ্যাকিউল দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় কোষ গহ্বর। এখানে লেখার জায়গায় পাচ্ছি না আসলে। মুক্ত রাইবোজোম, মাইক্রোটিউবিলস, আমি এটা এই পাশে লিখতে পারি, তবে আমরা যখন পরবর্তী খাতায় আঁকাবো চেষ্টা করব সবগুলো একটা সাইড দিয়ে লিখতে, তাহলে ভালো লাগে দেখতে। যেহেতু আমার এখন জায়গা নাই ও পাশে, আমি পাশে লিখছি। এই মোটামুটি একটা উদ্ভিদ কোষের ছবি। তাহলে আমরা যেগুলো দেখলাম, একটা উদ্ভিদ কোষে কোন কোন অংশগুলো থাকবে। একটা নিউক্লিয়াস থাকবে, যেটা 5টা অংশ, অর্থাৎ বাইরের যে আবরণগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপর গাঢ় কালো যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিওলাস বলা হয় তাকে, জালের মতো দেখতে পাচ্ছি ক্রোমাটিন তন্তু। এরপর আছে নিউক্লিওপ্লাজম, আর মেমব্রেনের মাঝামাঝি যে অংশগুলো ফাঁকা ফাঁকা, সেগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এরপর আসি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হওয়ার কারণ হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোমগুলো যুক্ত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ এখানে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম যুক্ত অবস্থায় নাই, তো এই জন্য এটাকে বলা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এগুলো হচ্ছে মুক্ত রাইবোজোম। এছাড়াও আছে লাইসোজোম, মাইক্রোটিউবিলস, মাইটোকন্ড্রিয়া, যেটাকে বলা হয় কোষের পাওয়ার হাউস। এগুলো আমরা সব পরবর্তীতে ব্যাখ্যা সহকারে পড়ব। ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদ কোষের সব থেকে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেখানে প্লাস্টিড থাকবে, বিভিন্ন বর্ণকণিকা থাকবে।
আর এই হচ্ছে ভ্যাকিউল, কোষ গহ্বর। তো এই হচ্ছে মোটামুটি একটা উদ্ভিদ কোষের ছবি। আমরা এই আরেকটা ছবি খেয়াল করি, পাশাপাশি এখানে প্লান্ট সেল এবং অ্যানিমেল সেল ওই দুইটা একবার দেখি। যদি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য খেয়াল করি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তাহলে দেখব একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে মোটামুটি সবকিছুই যেটা মিল পাওয়া যাবে। তবে কিছু পার্থক্য তো অবশ্যই আছে, যার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একটু আগে বললাম, সেল ওয়াল। যদি বলি যে একমাত্র পার্থক্য উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে, সেটা অবশ্যই সেল ওয়াল। বাদবাকি যে পার্থক্যগুলো আছে সেগুলো অনেকটা গৌণ। কারণ কিছু কিছু পার্থক্য, যেমন আমরা যদি বলি যেমন লাইসোজোম, সেন্ট্রোজোম, এগুলো উদ্ভিদ কোষে পাওয়া যেতেও পারে, নাও পারে, কিন্তু একেবারে যে পাওয়া যাবে না তাও না। কিন্তু অ্যানিমেল সেলে এগুলো সেন্ট্রোজোম এবং এই লাইসোজোম এগুলো অ্যানিমেল সেলে পাওয়া যায়। এরপর আছে এই আরো যে বিষয়গুলো, যেমন প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকবে কিন্তু প্রাণী কোষে থাকবে না। তারপরও কিছু ব্যতিক্রম থাকে, যেগুলো আমরা পরবর্তীতে আরো যত সামনে অগ্রসর হব এই জিনিসগুলো আমরা জানতে পারবো। ওই জন্য বলি এগুলো যদিও পার্থক্য, সবই পার্থক্য, কিন্তু একমাত্র পার্থক্য যেটা উদ্ভিদ এবং প্রাণীকে আলাদা করে সেটা হচ্ছে সেল ওয়াল। এরপর আসি আমরা আরো কিছু বিষয়, কিছু তথ্য দিয়ে দিচ্ছি। যে আমরা ক্লাসের শুরুতে বলেছি যে বিভিন্ন সাইজ এবং শেপের কোষ দেখা যায়। সেগুলো কি? যে সবথেকে বড় কোষটা কি? এটা আমাদের যারা শিক্ষার্থীরা আছো, ইতিমধ্যে অনেকে বই পুস্তক কিনে পড়াও শুরু করেছো, নিশ্চয়ই তোমরা জানো যে সবচেয়ে বড় কোষ একটা সিঙ্গেল সেল, যেটা একমাত্র কোষ, একটা কোষ দ্বারা গঠিত, কিন্তু সবচেয়ে বড় কোষ সেটা হচ্ছে কি? আমরা জানি ডিম হচ্ছে সিঙ্গেল সেল কিন্তু সবচেয়ে বড় কোষ। কিন্তু ডিমের মধ্যে আবার বড় কোনটা? সব থেকে বড় ডিম কার? এটাও আমরা জানি যে উট পাখির ডিম, এটা হচ্ছে সবচেয়ে বড় ডিম, তাই সবচেয়ে বড় কোষ বলা হয় উট পাখির ডিমকে। এরপর আসি সবচেয়ে ছোট কোষ, মাইক্রোপ্লাজমার এই ধরনের যে একটা অর্গানিজম, এর আরো একটা নাম আছে PPLO, অর্থাৎ নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। এরপর আসি সবচেয়ে লম্বা উদ্ভিদ কোষ এবং সবচেয়ে লম্বা প্রাণী কোষ। বড় একটা জিনিস আর লম্বায় সবচেয়ে বড় যেটা উদ্ভিদ কোষ, সেটা কি? প্রথমে যে উদ্ভিদটা দেখতে পাচ্ছি, উদ্ভিদটার নাম হচ্ছে বোয়েরমিয়া নিভিয়া। এই উদ্ভিদটার যে আঁশ অর্থাৎ ফ্লোয়েম তন্তু, এই ফ্লোয়েম তন্তুটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা উদ্ভিদ কোষ। তেমনি সবচেয়ে লম্বা প্রাণী কোষ কোনটা? এটা হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ। মানব দেহের যে মস্তিষ্কের কোষ, সেটা হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। এটা হচ্ছে সবচেয়ে লম্বা প্রাণী কোষ। এবার আরো একটা বিষয় দেখি যে মানব দেহের ক্ষেত্রে সবচেয়ে বৃহৎ কোষ এবং মানব দেহের ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কি আছে। মানব দেহের ক্ষেত্রে সবচেয়ে যেটা বৃহৎ কোষ, এটাও আজকে আমরা পড়েছি উদ্ভিদের ক্ষেত্রে। ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিম্বাণুর ছবি, যেটা এগ বা ডিম্বাণু। এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বৃহৎ কোষ। তেমনি মানবদেহের যেটা ক্ষুদ্রতম কোষ, স্পার্ম বা শুক্রাণুর দেহে দুইটা অংশ, একটা হচ্ছে যে মাথার যে অংশটা, আরটা হলো লম্বা দেখতে পাচ্ছে লেজ। এই দুইটা অংশ নিয়ে স্পার্ম গঠিত। তাহলে মাথার যে অংশটা, এই মাথার যে কোষটা, এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে
ক্ষুদ্রতম কোষ। তাহলে আমরা বেশ কিছু জিনিস এখানে দেখতে পেলাম, সবচেয়ে লম্বা কোষ, সবচেয়ে ক্ষুদ্রতম কোষ, সব থেকে বৃহৎ কোষ উদ্ভিদ এবং প্রাণী, তবে মানব দেহের ক্ষেত্রে আবার সব থেকে বৃহৎ এবং সব থেকে ক্ষুদ্রতম কোষ আমরা দেখতে পেলাম। তাহলে আজ মোটামুটি এই পর্যন্তই কোষ এবং কোষের গঠন। আমি আশা করব যে আমরা উদ্ভিদ কোষ এবং যে প্রাণী কোষের ছবিগুলো দেখলাম, অবশ্যই বায়োলজির স্টুডেন্টদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটারই ছবি একেবারে নখ দর্পণে থাকতে হবে। আমরা বাসায় বসে আছে, আমরা অবশ্যই এই ছবিগুলো প্র্যাকটিস করব। ছবি যত ভালো আঁকতে পারবো, নাম্বার তত ভালো আসবে। কাজেই ছবির ক্ষেত্রে যেন কোনো কার্পণ্য না হয়। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ক্লাসে ছিলে। তা আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা পরবর্তীতে আবার আসবো বিভিন্ন ক্লাস নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।